সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আওয়ামী লীগের রাজধানী ঢাকা শহরে একেবারে মাঠের কর্মী একজন শামীম আওয়ামী লীগের মিছিলে যেতেন, আওয়ামী লীগের জন্য জীবন দেওয়ার শপথ যার ছিল, সেই শামীম 5ই আগস্টে একটা জীবন ঝুঁকিতে পড়েছিলেন। 5ই আগস্ট তাদের অ্যাসাইনমেন্ট ছিল শেখ হাসিনার জীবন রক্ষা করতে হবে। শামীমের মুখে বলবো, শুনবো এর পুরো বৃত্তান্ত। শামীম, আপনাকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। শামীম, আপনি বলেন তো 5 তারিখে 4 তারিখের ওই সময়গুলা আপনাদের সংগ্রামটা একটু আমাদেরকে বলেন তো। মূলত আমরা তো বলা যায় যে জুলাইয়ের যখন 17-18 তারিখের পরে যখন কারফিউ শুরু হয়, কারফিউ শুরু হওয়ার পর আমরা ঢাকা শহরে তো অগণিত কর্মী ছিলাম, কিন্তু আমরা আসলে অনেকটা বিভ্রান্তিতে পড়ে যাই। যে আমাদের মানে আমরা আশা করেছিলাম কর্মীরা যে আমরা নেতৃত্ব থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা পাবো, যেটা আমরা 6-7 সালেও আমরা করেছিলাম। তো এরকম কোনো নির্দেশনা আমরা পাইনি। তারপর আমরা পেলাম একটা কি 4 তারিখে শেষ পর্যন্ত আমাদের স্থানীয় নেতারা বললেন যে আপনারা সবাই 10 নম্বরে আসেন, আমরা 10 নম্বরে এই নৈরাজ্যের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা করবো এবং আমরা ওখানে অবস্থান নেব। 10 নম্বর মানে মিরপুর 10 নম্বর? মিরপুর 10 নম্বর গোলচক্কর, মেট্রো স্টেশনের ঠিক চারপাশে ওই নিচে। কোন নেতারা বললেন এটা? হ্যাঁ, তারপর ওখানে যাওয়ার পর আমরা ওখানে যখন সমাবেশে আছি, দুপুর মানে 12টার পর থেকে তো মোটামুটি ওখানে লোকে লোকারণ্য হয়ে যায়, অনেকে আসে, আমরাও আসি। আসার পর মোটামুটি প্রতিবাদ সমাবেশ সফল হয় বলা যায়। এবং শেষ পর্যায়ে 4টার পর 5টার দিকে কাজীপাড়া এবং আপনার মিরপুর 14 নম্বর এবং এই মিরপুর 2 নম্বরে এই দিক থেকে কিছু আক্রমণের মুখোমুখি হয়। বিশেষ করে কাজীপাড়ার এই দিক থেকে এই বৈষম্য বিরোধী যারা নেতা ছিল, শিবির ছিল, জামাতের ছিল এবং হিজবুতি ছিল, এদের প্রত্যেকে বেশ কয়েকজনকে যারা আমরা বলা যায় যে সবসময় জামাত শিবিরের মিছিল এদেরকে আমরা দেখতাম, এরা ছিল সামনের অগ্রভাগে। এবং এরপরে আল হিলালের ঠিক আল হিলাল হাসপাতালটা আছে 10 নম্বরে যাওয়ার আগে কাজীপাড়ার থেকে, আল হিলাল হাসপাতাল পেরিয়ে ঠিক এই জায়গায় এখানে 4টা ঠিক 50, হ্যাঁ 4টা 50 হবে, না সরি 4টা 30 হবে, তখন 4টা 30 কি 32 এই সময় আমরা বেশ কয়েকটা গুলির শব্দ শুনতে পাই, যেটা রাইফেলের গুলি এবং মানে বেশ জোরালো শব্দ। এবং ওখানে শুনলাম পরবর্তীতে ফাইয়াজ নাকে একটা ছেলে ওখানে মারা যায় এই গুলিতে। তারপর আমরা মোটামুটি ওখান থেকে ওই সময়ের পর থেকে আমাদের জমায়েত বিচ্ছিন্ন হয়ে যায় এবং এরপরে ওই স্থানের দখল তারা নেয়। এবং আমাদের এর আগে আমরা মোটামুটি ওখানে 20-22 জনের একটা কর্মী আমরা নিজেরা ঠিক করেছিলাম যে আমরা 5 তারিখ ভোরে গণভবনে যাব আমাদের নেত্রীর নিরাপত্তার প্রয়োজনে। এবং আমি মোহাম্মদপুরের পাভেল নামে একজন আছে, ও মোহাম্মদপুর এলাকার কর্মী, এবং পাভেলের সাথে যোগাযোগ করি এবং পাভেল বলে যে তারাও আসবে। কিন্তু আমরা এদিকে ভোরে ফজরের নামাজের পরেই কিন্তু আমি রওনা দেই। আমরা চেয়েছি যাতে সেনা চেকপোস্ট বা এই ধরনের প্রতিপক্ষের কারো কোনো চেকপোস্টের মধ্যে যদি পড়ে যায় তাহলে যেন ধরা পড়তে না হয়, এই জন্য আমরা বিক্ষিপ্ত হয়ে 1-2 জন করে এইভাবে আগাতে থাকি। তো আমি 1 নম্বর থেকে মিরপুর 10 নম্বর থেকে যখন রওনা দেই, রওনা দেওয়ার 1 নম্বর পার হওয়ার পরও আমাদের কোনো মানে সমস্যার মুখোমুখি হতে হয়নি। 1 নম্বর পার হওয়ার পর বাংলা কলেজের ওইদিকে বেশ কিছু জটলা দেখি আমি, এবং ওখান থেকে ওই জটলাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ আমি বুঝতে পারছিলাম না আসলে ওরা কারা। তারপর ওখান থেকে টেকনিক্যাল পার হওয়ার পর 2 সেনা সদস্যদের টহল গাড়ি দেখতে পাই, সেনা সদস্যদের টহল গাড়ি। এবং সেনা সদস্যের টহল গাড়ি থেকে ওরা সংকেত দেয় সরে যাওয়ার জন্য এবং ওই অবস্থায় যায়। আমরা 1-2 জন ছিলাম, যেহেতু আমাদের মতো ওইভাবে কোনো সমস্যা হয়নি। তা আমি এদিক দিয়ে
ঠিক গণভবনের উত্তর পাশের যে গেট, সোহরাওয়ার্দী হাসপাতালের এদিক দিয়ে, এই গেটের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে সেনা চেকপোস্টের বাধার মুখোমুখি হই। এখানে তখন আমার সাথে 5-6 জন ছিল এবং ভেতরে আর একটু ভিতরে ছিল। এইভাবে 20-22 জনের আমরা মোটামুটি যে টিমটা, আমরা বিক্ষিপ্তভাবে এদিক থেকে নানা দিক থেকে অগ্রসর হওয়া শুরু করি। তারপর ওখানে যাওয়ার পর আমরা অবস্থান নেই, হালকা কলা রুটি এবং পানি ওখানে খেয়ে নাস্তা করি আর কি। ওখানে নাস্তা করার পর আমার মনে পড়ে ঠিক 11টার মানে 20-25 বা 30 হবে আর কি, এরকম সময়। ইন্টারনেট নাই, কারোর সাথে ওইভাবে যোগাযোগ হচ্ছে না। হ্যাঁ, ফোন একটা শুধু বাটন ফোন নিয়ে গেছি আমি, কারণ অ্যান্ড্রয়েড ফোন নেইনি। বাটন ফোন নিয়ে গেছে, বাটন ফোনে দু একজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কাউকে, মানে ফোন রিং হচ্ছিল কিন্তু কাউকে পাচ্ছিলাম না, মানে কেউ রিসিভ করছিল না, এরকম অবস্থা। আমাদের 20-22 জনের সেই দলটা ওখানে যাওয়ার পর এই ঠিক 11:30টার দিকে মিরপুর 1 গাবতলী টেকনিক্যালের এই দিক থেকে বেশ বড়সড় একটা মিছিল চলে আসে বৈষম্য বিরোধীর নামে। ওদের ব্যানার নিয়ে ওরা আসে এবং ওরা খুবই ডেসপারেট ছিল, যেটা আমি দেখেছি, যে ওদেরকে কেউ ঠেকাতে পারছিল না, ওরা আসছিল এইভাবে। তো আমরা এই 20 জন মোটামুটি আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা যে কোনো উপায়ে আমরা নেত্রীকে বাঁচানোর জন্য আমরা জীবন বাজি রাখবো, কিন্তু আমরা কোনোভাবে মানে আগাতে পারছিলাম না। চেকপোস্টে আমাদের ওইভাবে ঠিক আগে আটকায় রাখা হয়েছে সেনাবাহিনীদেরকে, সেনাবাহিনী আমাদেরকে কোনোভাবে আগাতে দিচ্ছিল না। কিন্তু আমরা দেখলাম ঠিক আমাদের ডান পাশের যে চেকপোস্টটা, এটা সরিয়ে দিয়ে এই বৈষম্য বিরোধীর মিছিলটা প্রবেশ করলো। চেকপোস্ট মানে ভেঙে দিয়ে, গুড়িয়ে দিয়ে তারা কি করলো, প্রবেশ করলো হুড়মুড় করে প্রবেশ করে। তারা কিন্তু একদম গণভবনের দেয়ালের সাথে গেল, এবং ডান পাশ থেকে একটা গ্রুপ এবং আমাদের বাম পাশ থেকে আরেকটা গ্রুপ, দুই গ্রুপের হাতে ছিল লাঠি। এই লাঠিগুলো গজারির লাঠি, এবং এরা প্রত্যেকের মাথায় কিন্তু পতাকা, জাতীয় পতাকা বাঁধা, এবং দুই একজনের গলায় সম্ভবত আইডি কার্ড জাতীয় এই ধরনের কিছু আমার নজরে পড়েছিল। এখন ওইভাবে দেখার মতো মানে সময় সুযোগ হয়নি। তো হঠাৎ আমাদের এই 20 জনের ভিতর থেকে একজন খুব জোরে জয় বাংলা স্লোগান দিয়েছিল। ওই জয় বাংলা স্লোগানকে লক্ষ্য করে তারা দুই দিক থেকে আমাদের আক্রমণ করে এবং যাকে যেভাবে পায় সেভাবে পেটাতে থাকে। আমি রাস্তার মাঝখানে পড়ে যাই, আমার পা ভাঙে নেই, কিন্তু আমার মানে ডান পা থেতলে দেওয়া হয়েছে, মাংস যেন পায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম অবস্থা, অসহনীয় যন্ত্রণা, কিন্তু আমার পাটা ভাঙেনি। এরপর ওরা কি করলো, একটা দেয়াল, গণভবনের যখন ওই দেয়াল একটা ভেঙে ফেললো, তখন এই দলটা আমাদের পেটানো বাদ দিয়ে তখন ওই ভাঙা যে দেয়ালটা সেটা দিয়ে হুড়মুড় করে তারা প্রবেশ করতে থাকে। এবং আমি সহ আমার এখানে আর যারা আছে আমরা কোনো রকম জীবন নিয়ে পালিয়ে আসি, বলা যায় ওখান থেকে সরে আসি। আমি রিক্সা খুঁজছিলাম, পাচ্ছিলাম না, ল্যাংড়াতে ল্যাংড়াতে কোনো রকম চলে কলেজ গেটের যে রাস্তাটা যেটা আছে শিয়া মসজিদের ওইদিকে গেছে, ওই রাস্তায় চলে যায়। যাওয়ার পর ওখানে একটা রিক্সা পাই, সেই রিক্সা নিয়ে বসিলার ওইদিকে চলে যাই আমি। বসিলার এদিক থেকে তখন আমার চিন্তা হলো, আমার সাথে আর একজন ছিল, ওর সাথে চিন্তা হলো যে আমাকে যে ডাক্তারের কাছে নিতে হবে বা ডাক্তারের কাছে যাবো, এই চিন্তাটাও মাথায় নেই। আমার তখন চিন্তা হলো যে ধানমন্ডি 32 হয়তো আক্রান্ত হতে যাচ্ছে, ওখানে আমরা যেতে পারি কিনা। রিক্সা ঘুরালাম, রিক্সাওয়ালা চাচা বলবো মামা বলবো, উনি একদম খুব ভালো মানুষ ছিলেন। উনি একটা টাকা আমাদের কাছ থেকে দাবি করেননি, উনিও বলছেন চলেন, আওয়ামী লীগ বাঁচলে আমরা বাঁচবো, শেখ হাসিনা বাঁচলে আমরা বাঁচবো, বঙ্গবন্ধু থাকলে আমরা থাকবো, এই বাংলাদেশ থাকবে। তখন রিক্সাওয়ালা কোনো টাকা নিয়ে সেও আমাদের একজন সহযোদ্ধা হয়ে 32 নম্বরের ওইদিকে গেলেও কিন্তু প্রবেশ করতে পারছিলাম না। লেকের
পশ্চিম দ্বার দিয়ে যখন আমরা ওদিকে প্রবেশ করার চেষ্টা করি, ওখানেও অনেক জটলাম। আমি দূর থেকে দেখছি বঙ্গবন্ধুর বাড়ি দাউ দাউ করে জ্বলে উঠছে। আমরা এপাশে লেকের এই ধারে আমরা যারা ছিলাম সবাই শুধু দেখছে, কিছুই করার ছিল না। আমাদের এই ব্যর্থতা সারা জীবন পোড়াবে। তারপর আমি সেখান থেকে চলে আসি আমার গ্রামে। যখন আসি রাত হয়ে যায়, কিন্তু আমার গ্রামেও তারা খবর পেয়ে যায় যে এখানে একজন আছে আওয়ামী লীগের, জামাত শিবির। তারা ওখানে আক্রমণ করার চেষ্টা করে। আমি সেখান থেকে পালিয়ে আবার ঢাকায় আসি। ঢাকায় একটা মেসে একজনের সাথে থাকি, এবং সেখানে দীর্ঘদিন থাকার পর কোনো জব নেই, চাকরি নেই, আমার আয় নেই, রোজগার নেই, আমার পরিবারের খাবারের ব্যবস্থা নেই। আমি অসহায় হয়ে, শুভ কামাল ভাই ছিলেন আমেরিকা, শুভ কামাল ভাইয়ের কাছে আমার অবস্থা বর্ণনা করি। তারপর আমেরিকার ভূমিহীন জমিদার ভাই, ওনার সাথে যোগাযোগ করি। তো ভূমিহীন জমিদার ভাই আমার অবস্থা দেখে উনি নিউ ইয়র্ক সোসাইটির যে একজন সভাপতি ছিলেন, নামটা এখন মনে পড়ছে না, উনি আমাকে $200 পাঠিয়ে দেন, আর শুভ কামাল ভাই $100 দেন। এটা দিয়ে আমি আমার পায়ের চিকিৎসা করি। 3 মাস চিকিৎসা এবং থেরাপি নিয়ে মোটামুটি আমার পাটা এখন একটা অবস্থা আছে, পা সুস্থ হয়েছে। আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। তবে এখনো আমরা যারা আছি ঢাকায়, অসংখ্য নেতাকর্মী আছে, আমরা একটা সুস্পষ্ট নির্দেশনা চাই যে আমাদের যদিও বলা হয়েছে প্রস্তুত থাকতে, হ্যাঁ আমরা প্রস্তুতি আছে, আমরা ফিরবো, আওয়ামী লীগ ফিরবে, নেত্রী ফিরবেন, এই বাংলাদেশ আবারও সেই শকুনদের হাত থেকে রক্ষা পাবে। আমি আশা করি আমাদের বাংলাদেশ আমরাই আবার গড়ে তুলব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, জয় তুই শেখ হাসিনা।